আটলান্টিকের ছোট্ট দ্বীপ রাষ্ট্র কাবো ভার্দে, মাত্র ৫ লাখ মানুষের দেশ, মাত্র ১২টি ক্লাব নিয়ে গঠিত আধা পেশাদার ফুটবল লিগ আর পর্তুগালের দ্বিতীয় বিভাগে খেলা গোলকিপার ভাজিনিয়া। এই নিয়ে কাবো ভার্দে বিশ্বকাপের শেষ ৩২-এ স্পেনকে আটকে দিয়েছে। উরুগুয়ের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিয়েছে, রূপকথা নয়, ফুটবলের বাস্তব সৌন্দর্য। কিন্তু এবার সামনে লিওনেল মেসির আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি আর কোনো পরীক্ষা নিরীক্ষার মেজাজে নেই, কারণ এখন থেকে প্রতিটা ম্যাচই ফাইনাল। কাবো ভার্দের ফাঁদ ৫-৪-১ ও ভাজিনিয়া। কাবো ভার্দে কিভাবে খেলবে? ৫ জন ডিফেন্ডার, ৪ জন মিডফিল্ডার, ১ জন স্ট্রাইকার। পুরো দল গুটিয়ে থাকবে নিজেদের বক্সের কাছাকাছি, দুটো লাইন টাইট করে সংকুচিত স্পেস তৈরি করবে আর কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় থাকবে। স্পেনের বিপক্ষে এই কৌশলী কাজ করেছিল, অসংখ্য শট নিয়েও স্পেন গোল পায়নি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সেখানে স্পেনের ব্যর্থতা ততটাই দায়ী যতটা ব্লু শার্কদের প্রতিরক্ষা। লামিন ইয়ামাল মাঠে নামতেই কাবো ভার্দের কোচ বোভিস্তা লেফট ব্যাক দিয়ে তাকে নিষ্ক্রিয় করে দিয়েছিলেন। মেসির ক্ষেত্রে কিন্তু সে সমীকরণ মিলবে না, কারণ মেসি সেই লেনে খেলেন না। আসল হিসাব হলো ভাজিনিয়া। পর্তুগালের দ্বিতীয় বিভাগের এই গোলকিপার রাতারাতি বিশ্ব মঞ্চের নায়ক হয়ে উঠেছেন। কয়েক মাস আগেও ৯০০ ফলোয়ার ছিল ইনস্টাগ্রামে, এখন ৯০ লাখেরও বেশি। তার মা মায়ামিতে ছেলেকে মেসির বিপক্ষে লড়তে দেখবেন, এর চেয়ে সুন্দর গল্প আর কি হতে পারে? ভাজিনিয়া হয়তো অসাধারণ কিছু সেভ করবেন, পত্রিকার প্রথম পাতায় চলে আসবেন, কিন্তু ম্যাচের ফলাফল আটকে দিতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। কাবো ভার্দে মাঠের মাঝখানের জায়গা পুরোপুরি বন্ধ করে লো ব্লকে খেলবে। এই কৌশলে তারা স্পেন, সৌদি আরবকে কোনো গোল করতে দেয়নি। তবে কাবো ভার্দের সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞ গোলরক্ষক ভাজিনিয়া। তিনি জীবনের সেরা ফর্মে আছেন এবং গোল হজম না করার ক্ষেত্রে বাজ পাখির মতো ভূমিকা রাখছেন। স্কালোনির কৌশল কি হবে? ৫-৪-১ ব্লক ভাঙার রাস্তা কোথায়? দুই দিকে দুই উইং ব্যাক দিয়ে, মলিনা বা মন্তিয়াল ডানে, তালিয়াফিকো বা মেদিনা বাঁয়ে। দুই উইং ব্যাক যখন ছুটবেন তখনই কাবো ভার্দের ৫-৪-১ ফাঁদে ফাটল ধরবে। ৫ ডিফেন্ডার যখন প্রতিপক্ষের প্রতিটা খেলোয়াড়কে মার্ক করে রাখে, তখন লেটারাল রানের বিরুদ্ধে কভার করা কঠিন হয়ে যায়। মিডফিল্ডার যদি উইং ব্যাককে ফলো না করে, তাহলে শেষ কোয়ার্টারে সংখ্যাগত সুবিধা পাবে আর্জেন্টিনা। মেসির বাইরেও আর্জেন্টিনার একটা দল আছে, ডিপল, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্তিনেজ। এরা কেউই খারাপ খেলোয়াড় নন। এরা জানেন বল কিভাবে পাঠাতে হয়, সুযোগ কিভাবে সৃষ্টি করতে হয়। ফাইনাল থার্ডে আর্জেন্টিনার স্ট্রাইকারদের দরকার হবে শীতল মাথা। কাবো ভার্দে চান্স কম দেবে, কিন্তু যখন দেবে তখন মিস করার বিলাসিতা নেই। আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে কাবো ভার্দেকে ক্লান্ত করে দিতে চাইবে। মাঝ মাঠে ডিপল, ম্যাকালিস্টার, এনজো ট্রায়ো নিখুঁত পাসে রক্ষণ ভাঙার দায়িত্বে থাকবেন। এই ম্যাচের মূল আকর্ষণ হবে ধৈর্য। আর্জেন্টিনা যদি ম্যাচের শুরুতে গোল পেয়ে যায়, তবে কাবো ভার্দে রক্ষণ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবে। কিন্তু কাবো ভার্দে যদি প্রথমার্ধ গোল শূন্য রাখতে পারে, তবে সময়ের সাথে সাথে আর্জেন্টিনার হতাশা বাড়তে পারে। কাবো ভার্দের লক্ষ্য থাকবে ম্যাচটাকে টাই ব্রেকে নিয়ে যাওয়া। সেখানে কে এগিয়ে থাকবে, ভাজিনিয়া নাকি এমিলিয়ানো মার্তিনেজ? বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কাবো ভার্দে। ৪ জুলাই ভোর ৪টায় খেলা। কাবো ভার্দে এবারের বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ, যারা স্পেন আর উরুগুয়েকে অবাক করে দিয়েছে। লিওনেল মেসির আর্জেন্টিনাকেও চমকে দিতে চায় ভাজিনিয়ারা। গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে বেশ। আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচে লিওনেল মেসি বেঞ্চে, স্কালোনি ৯টা পরিবর্তন করেন, দলকে বিশ্রাম দিয়েছেন। জর্ডান তেমন কঠিন প্রতিপক্ষ নয়, ৫৮ মিনিটে মাঠে নামলেন মেসি। তারপর যা হলো সেটা আর নতুন নয়, কিন্তু তবুও প্রতিবার চমকে দেন মেসি। ফ্রিকিকে দুরন্ত গোল, বিশ্বকাপের টানা ৭ ম্যাচে গোল, ইতিহাসে আর কেউ পারেননি। ৩৯ বছর বয়সে লিওনেল মেসি আরও একটা রেকর্ড নিজের নামে লিখে নিলেন।
যেন রেকর্ড বইটা তার ব্যক্তিগত ডায়েরি। গ্রুপ পর্ব শেষে গোল্ডেন বুটের দৌড়েও সবার আগে তিনি। 6 গোল নিয়ে সবার উপরে লিওনেল মেসি, কোনো অ্যাসিস্ট নেই। 4টি করে গোল করেছেন 4 জন, কিলিয়ান এমবাপে, উসমান দেমবেলে, ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হল্যান্ড। ফিফার নিয়ম অনুযায়ী গোল সংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট বিবেচনা করা হয়, তাতেও সমতা থাকলে দেখা হয় কে কত কম সময় খেলেছেন। শুধু গোল্ডেন বুটই নয়, আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলের দৌড়েও এগিয়ে মেসি। 4 বছর আগে কাতারে যখন মেসি ট্রফি তুলে ধরেছিলেন তখন মনে হয়েছিল এটাই শেষ অধ্যায়, একটা রূপকথার সমাপ্তি। কিন্তু এখন 2026 বিশ্বকাপে প্রশ্নটা তৈরি হয়েছে, মেসির আর্জেন্টিনা কি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারবে? আর্জেন্টিনার রোড টু ফাইনাল। গ্রুপ জে এর শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন সামনে 5টা ধাপ, 5টা জয়, তাহলেই চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে আর্জেন্টিনা। রাউন্ড অফ 32 বিশ্বকাপের নকআউটের নাম লেখানোই যাদের জন্য বিশাল অর্জন। সেই কাবো ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাগজে কলমে শক্তির পার্থক্য বিশাল। অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা, কৌশল সব দিক থেকেই এগিয়ে আর্জেন্টিনা। তবে স্কালোনি জানেন বিশ্বকাপে আত্মতুষ্টি সবচেয়ে বড় শত্রু। সৌদি আরবের বিপক্ষে 2022 বিশ্বকাপের হার আজও শিক্ষা হয়ে আছে। কাবো ভার্দের বিপক্ষে লক্ষ্য একটাই, সতর্ক থাকা এবং যতটা সম্ভব শক্তি বাঁচিয়ে পরের রাউন্ডে ওঠা। কাবো ভার্দে আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্র, কিন্তু ওই দলটাকে হেলাফেলা করলে ভুল হবে। গ্রুপ এইচে স্পেন আর উরুগুয়েকে রুখে দিয়ে নজর টেনেছে দলটা। কাগজে কলমে আর্জেন্টিনার জন্য সহজ ম্যাচ, মাঠে সাবধান থাকতেই হবে। রাউন্ড অফ 16 অস্ট্রেলিয়া অথবা মিশর। কাবো ভার্দের বাধা পার হতে পারলে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য হবে আটলান্টা। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশর। যদি অস্ট্রেলিয়া লড়াইয়ে জিতে সামনে আসে, তবে ফুটবল প্রেমীরা ফিরে যাবেন 2022 সালের কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর রাউন্ড অফ 16-এর ম্যাচে, যেখানে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জিতেছিল। আর যদি প্রতিপক্ষ মিশর হয়, তবে তা হবে মেসি বনাম মোহাম্মদ সালাহর এক দ্বৈরথ। তবে শক্তির বিচারে অস্ট্রেলিয়া বা মিশর কোনো দলই এই মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বমানের স্কোয়াডকে চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থায় নেই। সেমিফাইনাল ব্রাজিল অথবা ইংল্যান্ড। আটলান্টায় বসবে সেমিফাইনালের আসর। সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অথবা গত কয়েক বছর ধরে দুর্দান্ত খেলা ইংল্যান্ড। সুপার ক্লাসিকোতে ব্রাজিলের মুখোমুখি হওয়া মানে স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা। তবে বর্তমান ব্রাজিল দল যেভাবে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে এগিয়েছে, সেই তুলনায় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা অনেক বেশি গোছানো। ফাইনাল ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস অথবা জার্মানি। ব্র্যাকেটের অন্য পাশে রয়েছে ইউরোপের কঠিন দলগুলো। ফ্রান্স এলে কাতারের ফাইনালের রিম্যাচ, এমবাপ্পে বনাম আর্জেন্টিনা। সেই 120 মিনিটের নাটকের পুনরাবৃত্তি স্বপ্ন দেখবে গোটা বিশ্ব। স্পেন বা জার্মানি এলেও সমান উত্তেজনার প্রতিশ্রুতি থাকবে। বিশ্বকাপে দেখা যেতে পারে আর্জেন্টিনা ব্রাজিল সুপার ক্লাসিকো। গ্যালারিতে 90,000 দর্শক একসঙ্গে শ্বাস চেপে বসে আছেন। স্টেডিয়ামের বাইরের পৃথিবীটা যেন আচমকাই থমকে গেছে। টেলিভিশনের সামনে কোটি কোটি ফ্যান। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয়, সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে কাঙ্ক্ষিত সেই স্বপ্নটা কি তবে 2026-এ এসে অবশেষে সত্যি হতে চলেছে? সমীকরণ সেই রোমাঞ্চকর ইশারাই দিচ্ছে। কোথায় আছে দুই দল?
গ্রুপ পর্বের পরিসংখ্যান একবার মিলিয়ে নিলেই বোঝা যায় দুই দলই এই মুহূর্তে কতটা দুর্দান্ত ছন্দে আছে। আর্জেন্টিনা গ্রুপ জেতে প্রথম হয়েছে 2 ম্যাচেই জিতে, আলজেরিয়াকে 3-0, অস্ট্রিয়াকে 2-0। একটা গোলও হজম করেনি স্কালোনির দল। দিবু মার্তিনেজ তার গোল পোস্টের সামনে একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছেন যেন। আর সামনে লিওনেল মেসি, 39 বছর বয়সে তিনি একাই করেছেন 5টি গোল। বয়স যেন তার শরীরে স্পর্শ করতে ভুলে গেছে। যতদিন তিনি মাঠে থাকবেন আর্জেন্টিনাকে থামানো যে কার জন্য কতটা কঠিন সেটা আলজেরিয়া ও অস্ট্রিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে। ব্রাজিলের চিত্রটা একটু ভিন্ন। মরক্কোর বিপক্ষে 1-1 ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেই মুহূর্তে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু তারপরও হাইতি ও স্কটল্যান্ডকে পরপর 3-0 গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ পর্যন্ত গ্রুপ সিতে প্রথম। দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন। এর মানে একটাই, ব্র্যাকেটে বিপরীত প্রান্ত থেকে দুটো দল যখন এগিয়ে আসে, দুই দলই যদি জিততে থাকে তাহলে আর্জেন্টিনা ব্রাজিলের দেখা হবে সেমিফাইনালে। পথটা কতটা কঠিন, সেমিফাইনালে পৌঁছাতে হলে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলকেই পার করতে হবে 3টা করে কঠিন ধাপ। আর্জেন্টিনার পথ রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ গ্রুপ এইচ এর দ্বিতীয় দল, তারপর রাউন্ড অফ 16, তারপর কোয়ার্টার ফাইনাল। ব্রাজিলের পথ গ্রুপ এফ এর দ্বিতীয় দল রাউন্ড অফ 32-তে সেলেসাওদের প্রতিপক্ষ, তারপর রাউন্ড অফ 16 আর কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনা ব্রাজিল দুই দলই কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচ জিতলে সেমিফাইনালে উঠে আসবে। তবে যদি সত্যিই তাই হয়, সেটা হবে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় রাত। ইতিহাস কি বলছে? 106টি অফিসিয়াল ম্যাচের দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনা সামান্য এগিয়ে 41 জয় এবং 160 গোল। ব্রাজিলের 39 জয়, 155 গোল, বাকি 26টি ড্র। সংখ্যার হিসেবে পার্থক্য খুবই ক্ষীণ, আর সেটাই এই প্রতিদ্বন্দ্বিতাকে এত জীবন্ত রেখেছে দশকের পর দশক ধরে। কিন্তু সংখ্যার চেয়েও বড় কথা সাম্প্রতিক ইতিহাস। শেষ 5টি ম্যাচের 4টি জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল সবশেষ 1990 সালের 24 জুন মুখোমুখি হয়েছিল। ইতালির তুরিনে অনুষ্ঠিত 1990 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর সেই হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার ম্যাজিক্যাল অ্যাসিস্ট থেকে একমাত্র গোলটি করেছিলেন ক্লদিও কানিজিয়া। বিশ্বকাপে নকআউট পর্বে এটাই দুই দলের একমাত্র লড়াই হয়ে আছে। মেসি বনাম ভিনিসিউস, প্রজন্মের লড়াই। মেসির এটা সম্ভবত শেষ বিশ্বকাপ, বয়স 39, কিন্তু দলকে একা বয়ে নিয়ে যাচ্ছে। 2022-এ কাতারে বিশ্বকাপ জেতার পর মনে হয়েছিল তার ফুটবল জীবনের বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু না, মেসি আরও চান প্রতিটা ম্যাচে তার দৌড়, তার দৃষ্টি, তার বলের সাথে সম্পর্ক বলে দেয় মেসি আরেকবার ইতিহাস লিখতে এসেছেন। স্কালোনি জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দিতে চাইছেন, এমনকি রিজার্ভ বেঞ্চ থেকেও নামাতে পারেন দ্বিতীয়ার্ধে। এটা পরিকল্পনার অংশ। মেসিকে তাজা রাখতে হবে নকআউটের জন্য। ভিনিসিউস জুনিয়র রিয়াল মাদ্রিদে বছরের পর বছর ধরে তৈরি হওয়া এক ফুটবল মেশিন। গতি, ড্রিবলিং, ফিনিশিং সব দিক থেকে তিনি এখন বিশ্ব সেরাদের একজন। কার্লো আনচেলত্তির কৌশলের সাথে ভিনির আগ্রাসন প্রতিপক্ষের জন্য ভয়াবহ। স্কালোনির দল সুশৃঙ্খল যন্ত্র। শুধু মেসি নয়, এই আর্জেন্টিনা দলটা সামগ্রিকভাবেই ভয়ঙ্কর। দিবু মার্তিনেজ এই বিশ্বকাপে এখনো একটাও গোল হজম করেননি। আর্জেন্টিনা ক্লিনশিট রেকর্ড ধরে রেখেছে। মলিনা, রোমেরো, লিসান্দ্রো, মেদিনা রক্ষণের প্রতিটা কোণ সজাগ। মাঝ মাঠে দিপল, ম্যাকালিস্টার, এনজো চমৎকার নিয়ন্ত্রণ তৈরি করছেন, আর সবাইকে এক সুতোয় গেঁথে দিচ্ছেন মেসি। আনচেলত্তির ব্রাজিল নতুন দর্শন। কার্লো আনচেলত্তি ব্রাজিলকে যেভাবে সাজিয়েছেন সেটা আগের ব্রাজিলের থেকে আলাদা।
আগে ব্রাজিলের ফুটবল মানেই ছিল জাদু, সাম্বা, ছন্দ। আনচেলত্তি সেই জাদুর সাথে যোগ করেছেন ইউরোপীয় দৃঢ়তা। ৩৬ বছর বিশ্বকাপে দেখা হয়নি ব্রাজিল আর্জেন্টিনা, তবে সেই অপেক্ষা শেষ হতে পারে এই বিশ্বকাপে। সমীকরণ মিলে গেলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে পারে মেসির আর্জেন্টিনা আর নেইমারের ব্রাজিল। লিওনেল মেসি তার চারপাশে এমন কিছু খেলোয়াড় পেয়েছেন যারা কেবল তাকেই খুঁজে, তারা তার জন্য খেলে। এটা আলভারেজ, দিপল, আলমাদাদের জন্য একটা বিশাল সম্মানের বিষয়। মেসির প্রতি তাদের এতটাই শ্রদ্ধা যে তার সাথে খেলতে পারাটা তাদের জন্য এক পরম সৌভাগ্যের বিষয় বলে মনে হয়। এই ফুটবলাররা মেসির জন্য মাঠে জীবন দিতে প্রস্তুত এবং আরও একবার বিশ্বকাপ ঘরে তোলার জন্য সব কিছু বিলিয়ে দিতে রাজি আছেন। মেসি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ডিসাইসিভ। স্কালোনি এই দলটা লিওনেল মেসির জন্য তৈরি করেছেন। থিয়াগো আলমাদা বক্সের ভেতরে আছেন, তার সামনে বিশ্বকাপে গোল করার সুযোগ। বল তার সামনে আসে, ঠিক সেই মুহূর্তে আলমাদা কি করলেন? আলমাদা বলটাকে নিজের দুই পায়ের ফাঁক দিয়ে চলে যেতে দেন, কারণ তিনি দেখতে পান মেসি আসছেন এবং মেসি এর চেয়েও ভালো কিছু করতে পারবেন। এই দলটা আসলে মেসির জন্য কি কি করতে পারে, আলমাদা তার একটা নিখুঁত উদাহরণ। মেসি হলেন বিশেষ মুহূর্তের জাদুকর। তিনি যদি কিছুটা স্পেস পান তবে এমন কিছু মোমেন্ট তৈরি করবেন যা অন্য কেউ ভাবতে পারে না। আর্জেন্টাইন ফুটবলাররা গোল করার জন্য বলটা তার দিকেই বাড়িয়ে দেবে। বয়সের সাথে সাথে লিওনেল মেসি আরও দুর্দান্ত থেকে দুর্দান্ততর হয়ে উঠছেন। 2 ম্যাচে আর্জেন্টিনার হয়ে 5 গোল। তিনি আর্জেন্টিনার একমাত্র গোলদাতা এই বিশ্বকাপে। সব সময় সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যান তিনি। খেলা তৈরি করতে এবং ম্যাচের নিয়ন্ত্রণ করতে মাঠের মাঝখানে থাকেন। অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন ম্যাচে আক্রমণের দিক থেকে আর্জেন্টিনার ভালো যা কিছু ছিল তার সব কিছুর সাথেই মেসির কোনো না কোনো সংযোগ ছিল। হাফ টার্নে দারুণ ছিলেন, মনে হয় যেন মাঠের অন্য সবার চেয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলেছেন। তিনি যা দেখতে পান অন্য কেউ তা দেখতে পায় না। এই একটা বিষয় দিয়ে বাকিদের চেয়ে মাইলের পর মাইল এগিয়ে আছেন মেসি। হয়তো আর্জেন্টিনা ফুটবল খেলার দিক থেকে এই বিশ্বকাপের সেরা দল নয়, তবে তারা ভীষণ চতুর ও কৌশলী। ডালাস ঝলমলে স্টেডিয়াম, আর্জেন্টাইন সমর্থকদের গলার আওয়াজ যেন একটা মহা সঙ্গীত হয়ে উঠেছে। আর তার ঠিক মাঝখানে একজন মানুষ, ছোটখাটো চেহারা, হালকা দাড়ি, চোখে সেই চিরপরিচিত শান্ত দীপ্তি, লিওনেল মেসি। এই রাতটা তার জন্যই লেখা ছিল। ঠিক 40 বছর আগে এই দিনে দিয়েগো মারাদোনা ইংল্যান্ডকে একা হাত আর একা পায়ে গুঁড়িয়ে দিয়েছিলেন। ইতিহাস কখনো কখনো নিজেই তার পরবর্তী অধ্যায় বেছে নেয়। অস্ট্রিয়ার বিপক্ষে ডালাসের রাতে এই অধ্যায়ের নাম লিওনেল মেসি। পেনাল্টি মিস দিয়ে শুরু হয়েছিল। মেসিও পেনাল্টি মিস করেন। শট গেল বাঁ পোস্টের বাইরে দিয়ে। গ্যালারিতে এক মুহূর্তের নিঃশ্বাস থামা, স্তব্ধতা। কিন্তু ভুলে যাবেন না, এই মানুষটা মুহূর্তের শিল্পী। সংকটই তার সৃষ্টির জমি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। 18 গোল। সংখ্যাটা হয়তো আরও বাড়বে। মাঝ মাঠে গেম রিড করেন, বিল্ড করেন এবং শেষ করেন। লিওনেল মেসি আসলে মাঠের কিছুটা নিচে নেমে আসেন যাতে তিনি পুরো মাঠটা একসাথে দেখতে পারেন। তার কাছে খেলাটা সব সময়ই বুদ্ধিমত্তার। দলে তার থাকা মানেই যেন জয়। পুরো দল তার জন্যই খেলে। অস্ট্রিয়া কম চেষ্টা করেনি। রালফ রাংনিকের দল লড়াই করেছে, চাপ দিয়েছে। সাবিৎজার গোল করতে চেয়েছেন, কিন্তু প্রতিভার বিরুদ্ধে পরিশ্রম এক সময় ক্লান্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত অস্ট্রিয়ার 2-0 গোলের হার। রাউন্ড অফ 32-তে
আর্জেন্টিনা। মেসি খেলাটা উপভোগ করছেন, এটাই সবচেয়ে দারুণ ব্যাপার। মেসিকে এমন বিশ্বকাপ ম্যাচেও দেখা গেছে যেখানে তিনি পুরো 90 মিনিট টিকে থাকতে পারতেন না। তবে এই বিশ্বকাপে ম্যাচের শেষ মুহূর্তেও লিও অন্যদের মতোই দৌড়াচ্ছেন। এখন তিনি নিজের শরীরকে খুব ভালোভাবে চেনেন। যদিও মেসিকে আসলে খুব বেশি দৌড়াতে হয় না, ডিফেন্ডারদের পরাস্ত করতে তার এমন কি কোনো বিধ্বংসী গতিরও প্রয়োজন নেই। তিনি কেবল নিজের বুদ্ধিমত্তা দিয়ে এটা করে ফেলেন। মেসি মাঠ ছাড়ার সময় ইয়র্গেন ক্লপ সাইড লাইনে দাঁড়িয়েছিলেন, টেলিভিশনের কাজে এসেছিলেন তিনি। এখানে মেসিকে দেখে জড়িয়ে ধরলেন। ফুটবলের এই দুই জগতের এই আলিঙ্গনটা যেন বলে দিল কিছু মুহূর্ত ভাষার বাইরে। আর্জেন্টিনার জন্য আবারও লিওনেল মেসির সেই চিরচেনা জাদু। এটা কেবল তার গোলের জন্য নয়, দলের জন্য তার যে অবদান তা অনন্য। যেভাবে মেসি পুরো খেলাটাকে সুতোয় বুনে এক সুতোয় বেঁধে রাখেন তা এক কথায় অসাধারণ। বড় বড় মুহূর্তগুলোতে জয়ের রূপকার হলেন এই ছোটখাটো মানুষটি। ডালাসের মাঠে তিনি এক অবিশ্বাস্য দ্যুতি ছড়িয়েছেন। আর্জেন্টিনার জন্য কাজটা সফলভাবে সম্পন্ন হলো। যে কোনো পরিস্থিতিতে জয়ের পথ খুঁজে বের করায় তারা ওস্তাদ। অস্ট্রিয়ার চেয়ে তারা অনেক বেশি দুর্দান্ত ছিল। আর্জেন্টিনা কি ব্যাক টু ব্যাক বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে? আসল কথা হলো তারা জিততে জানে। তাদের আছেন এমন একজন যার সামনে সমস্ত হিসেব উল্টে যায়, যাকে ঘিরে গোটা দল একটাই স্বপ্ন দেখে। বিশ্বকাপে গ্রুপ জের গুরুত্বপূর্ণ ম্যাচ, দুই মাস্টারমাইন্ড কোচের ট্যাকটিক্যাল বোর্ড। লিওনেল স্কালোনি শান্ত ধীর, কিন্তু ভেতরে ভেতরে ফুটবলের গ্র্যান্ডমাস্টার অন্যজন রালফ রাংনিক, ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় মাথা, যিনি গেগেন প্রেসিং দর্শনকে একটা শিল্পে পরিণত করেছেন। এ পাশে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ও পাশে হাই ভোল্টেজ অস্ট্রিয়া। কিন্তু এই ম্যাচের আসল রোমাঞ্চ কোথায়? লিওনেল মেসি কি পারবেন মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসের একক শীর্ষ গোলদাতা হতে? আর আর্জেন্টিনার মাত্র 1.75 মিটারের লিসান্দ্রো মার্তিনেজ কিভাবে সামলাবেন অস্ট্রিয়ার 2 মিটারের এক দানবীয় স্ট্রাইকারকে? ডালাসের মহাযুদ্ধের আগে দুই দলের ট্যাকটিক্স, ইনজুরি আপডেট আর সব অবিশ্বাস্য রেকর্ডের খতিয়ান নিয়ে এক্সপ্লেইনার। আর্জেন্টিনার বিধ্বংসী ফর্মের কেন্দ্রে মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে লিওনেল স্কালোনির দল। পুরো 90 মিনিটে আলজেরিয়াকে গোল পোস্ট বরাবর একটা শটও নিতে দেয়নি আলবিসেলেস্তেরা। রক্ষণ ভাগের এই জমাট গাঁথুনি আর আক্রমণের নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর মাত্র একটা গোল করলেই ক্লোজাকে টপকে এককভাবে বিশ্বকাপের অল টাইম টপ স্কোরার হয়ে যাবেন 38 বছর বয়সী মহাতারকা। মেসি যদি এই ম্যাচে গোল পান তবে ফরাসি কিংবদন্তি জাঁ ফতে এবং ব্রাজিলের জয়ার জিনিয়র পর বিশ্বকাপের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা 6 ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়বেন। শেষ 16টি ম্যাচের 14টিতে জিতেছে আর্জেন্টিনা, যার মধ্যে শেষ 8টি ম্যাচে টানা জয় এবং 7টিতে ক্লিন শিট রয়েছে। মিডফিল্ড ট্রায়ো এই দলের মেরুদণ্ড। ডিপল ডান দিকে থাকেন, কিন্তু আসলে ঘুরে বেড়ান পুরো হাফে। বল রিকভারি এবং ট্রানজিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন তিনি। ম্যাকঅ্যালিস্টার হলেন ব্রেইন, পজিশনিং, ছোট পাস, স্পেস তৈরি করা। এনজো ফার্নান্দেজ হলেন ইঞ্জিন, ডিপ থেকে বল বহন করে আনা, গোলমুখী রান। রালফ রাংনিকের অস্ট্রিয়া গেগেন প্রেসিং ও সেট পিসের মারাত্মক হুমকি। এবার আসা যাক প্রতিপক্ষ অস্ট্রিয়ার দিকে। আপাত দৃষ্টিতে তাদের দুর্বল মনে হলেও রালফ রাংনিকের এই দলটাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। রাংনিককে বলা হয় আধুনিক ফুটবলের গডফাদার অফ গেগেন প্রেসিং, আর তার ছোঁয়াতেই এই বিশ্বকাপে প্রেসিং এফিসিয়েন্সিতে
দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া। তাদের পাসেস পার ডিফেন্সিভ অ্যাকশন স্কোর 6.5, যার মানে প্রতিপক্ষকে বল পায়ে একটুও শান্তিতে থাকতে দেয় না তারা। আর্জেন্টিনার ডিফেন্সের জন্য অস্ট্রিয়ার সবচেয়ে বড় হুমকি হলো তাদের সেট পিস। পরিসংখ্যান বলছে বিশ্বকাপে অস্ট্রিয়ার করা শেষ 10টা গোলের মধ্যে 7টাই এসেছে সেট পিস থেকে, যার মধ্যে 3টা কর্নার, 2টা পেনাল্টি, একটা ফ্রি কিক এবং একটা ডিরেক্ট ফ্রি কিক। স্কালোনির ডিফেন্ডারদের জন্য এই সেট পিসগুলো সামলানোই হবে সবচেয়ে বড় পরীক্ষা। 2 মিটারের দানব বনাম আর্জেন্টিনার শর্ট ডিফেন্স এক অদ্ভুত দ্বৈরথ। এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় ট্যাকটিক্যাল যুদ্ধটা হবে উচ্চতা নিয়ে। অস্ট্রিয়ার স্কোয়াডে আছেন 2 মিটার বা প্রায় 6 ফুট 7 ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার সাশা কালাইজিচ। জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচে বর্ষিয়ান মার্কো আর্নাউটোভিচকে বেঞ্চে রেখে 28 বছর বয়সী লাস্ক ক্লাবের স্ট্রাইকারকে খেলিয়েছিলেন রাংনিক। অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে 20 ম্যাচে 4 গোল করা কালাইজিচকে তার শারীরিক কাঠামোর কারণে তুলনা করা হয় ইংলিশ স্ট্রাইকার পিটার ক্রাউচের সাথে। এই 2 মিটারের দানবকে রুখবে কে? আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্সে ক্রিস্তিয়ান রোমেরোর উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, কিন্তু তার সঙ্গী লিসান্দ্রো মার্তিনেজের উচ্চতা মাত্র 5 ফুট 9 ইঞ্চি। কালাইজিচের সাথে তার উচ্চতার ব্যবধান 25 সেন্টিমিটার। কি ব্যাটলস, 3টা মূল লড়াই এই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। মেসি বনাম কনরাড লাইমার। রাংনিক মেসিকে আটকাতে লাইমারকে ব্যবহার করবেন সম্ভবত। লাইমার বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে দক্ষ, কভার গ্রাউন্ড করতে পারেন প্রচুর, ফিজিক্যালি শক্ত। তার কাজ হবে মেসিকে বল পাওয়ার আগেই জোনাল প্রেসার দেয়া। কিন্তু মেসি কখনো একই জায়গায় থাকেন না, তিনি রাইট উইং থেকে সরে যান সেন্টারে, কখনো বাম লেনে। লাইমার যদি তাকে ট্র্যাক করতে গিয়ে মিডফিল্ড শেপ ভাঙেন, সেটাই আর্জেন্টিনার জন্য সুযোগ। আলভারেজ সেই ফাঁকে ঢুকে যাবেন। কালাইজিচ বনাম লিসান্দ্রো মার্তিনেজ, এটাই এই ম্যাচের সবচেয়ে চমকপ্রদ ম্যাচআপ। কালাইজিচের উচ্চতা 2 মিটার, লিসান্দ্রো মার্তিনেজ মাত্র 175 সেন্টিমিটার। কিন্তু লিসান্দ্রো শুধু উচ্চতায় লড়েন না, তিনি অ্যান্টিসিপেশনে লড়েন, বল আসার আগেই সঠিক পজিশনে থাকেন। তার জাম্পিং টাইমিং চমৎকার, কিন্তু সেট পিসে ডেডিকেটেড মার্কিং ছাড়া কালাইজিচকে সামলানো কঠিন হবে। ম্যাকালিস্টার বনাম নিকোলাস সেইওয়াল্ড, মিডফিল্ডের নিয়ন্ত্রণ এই দুজনের উপর নির্ভর করবে বহুলাংশে। সেইওয়াল্ড অস্ট্রিয়ার ডিফেন্সিভ শিল্ড, পজিশনিং দুর্দান্ত, বল রিকভারিতে সেরা। ম্যাকালিস্টার চাইবেন তাকে সরিয়ে মেসির পায়ে বল পাঠাতে। যদি সেইওয়াল্ড ম্যাকালিস্টারকে আটকাতে পারেন, আর্জেন্টিনার ক্রিয়েটিভ চেইন দুর্বল হয়ে পড়বে। যদি না পারেন, আর্জেন্টিনা ছন্দে খেলবে। স্কালোনির 2 সংশয় এবং আর্জেন্টিনার সম্ভাব্য লাইন আপ। কোচ স্কালোনির মাথায় এখন 2টো পজিশন নিয়ে সংশয় কাজ করছে। প্রথমত, আলজেরিয়া ম্যাচে খেলা থিয়াগো আলমাদার জায়গায় মাঠে নামতে পারেন নিকো গঞ্জালেস। গঞ্জালেস অনেক বেশি এক্সপ্লোসিভ এবং গতিশীল খেলোয়াড়। অস্ট্রিয়া যেহেতু হাই প্রেস করে খেলবে, তাই তাদের ডিফেন্সের পেছনের ফাঁকা জায়গাগুলো ব্যবহার করতে গঞ্জালেস দারুণ কার্যকর হতে পারেন। দ্বিতীয় সংশয়টি হলো স্ট্রাইকার নিয়ে। লাউতারো মার্তিনেজের জায়গায় এবার শুরুর একাদশে সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেজ। ইনজুরি কাটিয়ে ফুলব্যাক নাহুয়েল মলিনা পুরোপুরি ফিট হয়ে স্টার্টিং 11-এ ফিরছেন। ইনজুরি আক্রান্ত গনজালো মন্তিয়াল বেঞ্চে থাকবেন। এছাড়া লিয়ান্দ্রো পারেদেস এবং নিকোলাস তালিয়াফিকো এই বিশ্বকাপে প্রথমবারের মতো কিছু সময়ের জন্য মাঠে নামার সুযোগ পেতে পারেন। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: মার্তিনেজ, মলিনা, রোমেরো, লিসান্দ্রো, মেদিনা, দিপল, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকো গঞ্জালেজ, মেসি, আলভারেজ। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড দারুণ। শেষ 8 ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। এই হারটা ছিল 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে। বিপরীতে লাতিন আমেরিকান দলগুলোর বিপক্ষে অস্ট্রিয়ার রেকর্ড খুবই হতাশাজনক। 1982 বিশ্বকাপে চিলিকে 1-0 গোলে হারানোর পর থেকে লাতিন দলগুলোর বিপক্ষে শেষ 10 ম্যাচের মাত্র একটি জিতেছে তারা।
লিওনেল মেসি কি পারবেন ক্লোজার রেকর্ড ভেঙে ফুটবল ইতিহাসের পাতায় নিজের নাম নতুন করে লিখতে, নাকি অস্ট্রিয়ার হাই প্রেসিং ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নদের থামাতে যথেষ্ট হবে? রহমান পেয়ার, স্টার প্লে।